ওকে, সো বেসিক্যালি আমরা আজকেও কিছু অঙ্কই করব, কিন্তু পুরোটাই আমার ওয়ান ডিমেনশনাল মোশনেরই। ঠিক আছে, এখনো ওয়ান ডিমেনশনাল মোশনই থাকবো। যেটা আমি আজকে ক্লাসে চেষ্টা করবো সেটা হচ্ছে অঙ্কের মাঝখানে একটু করে ক্যালকুলাস ইন্ট্রোডিউস করতে, ক্যালকুলাসের থিওরিগুলোকে কি করে আসলে আমরা ম্যাথমেটিক্যালি অ্যাপ্লাই করবো সেটা দেখার জন্য। ঠিক আছে, সো ইকুয়েশনস অফ মোশন তো খুবই সিম্পল, ওগুলো আমি আর লিখলাম না নতুন করে, আমরা সরাসরি অঙ্কে চলে যাই। ঠিক আছে, বোর্ডে কি অঙ্কটা দেখা যাচ্ছে? চমৎকার, চলো অঙ্কটা পড়ি কি বলছে। বলা হয়েছে যে এ কার ইজ ফলোয়িং, না দেখার দরকার নেই, আমি এই পিডিএফ দিয়ে দিব। সো জাস্ট বুঝো, ফলো করো, কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করো, আর যা যা আমি বোর্ডে লিখতেছি না তা তা নোট করো। ওকে, সো আ কার ইজ ফলোয়িং এস ইজ ইকুয়ালস টু সামথিং সামথিং ইকুয়েশন ওয়াইল মুভিং, তার মানে হচ্ছে কি আমি তার পজিশন ইকুয়েশন বা তার ডিসপ্লেসমেন্ট টাইমের রেসপেক্টে কেমনে চেঞ্জ হইতেছে সেটার একটা ইকুয়েশন পাইতেছি, তাই তো? এখন দেখো এস ইকুয়ালস টু এইটা মিটার বলে দিচ্ছে না, ইউনিট, দ্যাট মিনস আমাকে সব ক্যালকুলেশন এসআই ইউনিটে করতে হবে। যেহেতু এস এর ইউনিট মিটার বলছে, তাহলে টাইমের ইউনিট অবশ্যই কি সেকেন্ডে আছে, এটা আমি অ্যাজিউম করে নিব। ঠিক আছে, এখানে অবশ্যই কিছু বলে দেয় নাই, বাট আমরা ধরে নিব অবশ্যই এস কি ডিসপ্লেসমেন্ট আর টি হচ্ছে তার টোটাল টাইম। জিজ্ঞেস করছে হোয়াট উড বি ইটস ডিস্টেন্স আফটার 3 সেকেন্ডস, 3 সেকেন্ড পরে এই অবজেক্টের ডিস্টেন্স কতটুকু হবে। সো যেহেতু আমার কাছে তার পাথ ক্রসিং এর ইকুয়েশন দেওয়া আছে, আমি সিম্পলি বলতে পারি যে এস ইজ ইকুয়ালস টু হাফ, টি এর জায়গায় কত বলবো, 3 স্কোয়ার প্লাস 20 টাইমস 3। ক্যালকুলেট করলে এই আফটার 3 সেকেন্ডস তার আসলে কতটুকু ডিস্টেন্স আমরা পেয়ে যাবো না এখানে। আর যখন আমার কাছে জিজ্ঞেস করছে যে ক্যালকুলেট দ্য ভেলোসিটি, ভেলোসিটির জন্য আমরা আসলে কি করব, আমরা জানি, আমরা বলবো ভেলোসিটি ভি ইকুয়ালস টু, দাঁড়াও এটা একটু বেশি হালকা লেখা যাচ্ছে, লেট মি ডু দিস। সো কি বলতেছিলাম, আমরা জানি ভেলোসিটি ভি ইজ ইকুয়ালস টু ডি ডিটি অফ এস। সো ডি ডিটি অফ এস এর জায়গায় কি বসবে আমাদের জন্য, হাফ টি স্কোয়ার্ড প্লাস 20 টি বসাই দিব। এরপর উই জাস্ট হ্যাভ টু ডিফারেন্সিয়েট করতে গেলে দেখো প্রথমে আমি যদি ফার্স্ট টার্মটার কথা চিন্তা করি, ফার্স্ট এই টার্মটার জন্য হাফ কি বাইরে চলে আসবে না, তাহলে হাফকে আমি বাইরে নিয়ে আসলাম, ডি ডিটি অফ টি স্কোয়ার্ড, আবার প্লাস 20 টি, এই 20টাও কি আমার ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে না, তাহলে আমি বলবো প্লাস 20 ডি ডিটি অফ টি, তাই বলবো। এখন এই ডিডিটি যখন টি কে ডিফারেন্সিয়েট করবে 1 - 1 করবে না, which will be 0, ডিডিটি অফ টি মানে কত 1 থাকবে। আর এই টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করার জন্য 2 কই চলে আসবে আগে, সামনে আসবে, আর তারপর 2 - 1 হবে। তাহলে আমি কি বলতে পারি যে আলটিমেটলি এটা রেজাল্ট হবে হাফ ইন্টু 2 চলে আসবে, আর টি থাকবে, রাইট, প্লাস 20, ওখানে তো 1 থাকতেছে, বলা যায়। কোনো কনফিউশন আছে? বুঝতে পারছি, ওকে। সো 2 and 2 ক্যান্সেলস ইচ আদার আউট, আমি তাহলে বলতে পারি যে ভেলোসিটির ইকুয়েশন আসতেছে টি প্লাস 20 বা 20 প্লাস টি। কারণ আমার কাছে এখানে এস এর ইকুয়েশন দিছে, এখানে কোনো ফর্মুলা দেয় নাই, এটা একটা পার্টিকুলার কিভাবে ডিসপ্লেস। হ্যাঁ, ইকুয়েশন আর ফর্মুলার মতো, মানে তুমি যেগুলো বলতেছো ফর্মুলা, ওটা ফর্মুলা, ওটাও ইকুয়েশনই, আসলে কোনো কিছুই ফর্মুলা না। ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা একটা সার্টেন ক্যালকুলেশন করার পর আসে। আমি যদি ক্যালকুলেশনের যেমন ওই যেখানে বলে কি এ হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, তাই না, যদি আমি একে নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বলি তখন কিন্তু আর ইকুয়েশনটা ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি থাকবে না। সো দিস ইজ ওয়াই দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ ফর্মুলা, এটাই ভুল। আমরা পড়াই হচ্ছে নিউটনের মোশনের ফর্মুলা, টিচাররা ফর্মুলা বলে, ফর্মুলা, দিস আর ইকুয়েশনস অফ মোশন। দেখবে কালকের ক্লাসে আমি কথাটা উচ্চারণ করছি যে ইকুয়েশনস অফ মোশন। সো মোশনের কোয়ান্টিটি গুলোকে এক্সপ্লেইন করার পরে আমি যে ইকুয়েশন গুলো পাবো রাইট কন্ডিশনে, সেগুলো হচ্ছে আমি ইউজ করতেছি। এখন ইটস জাস্ট এই ইকুয়েশনের জন্য আমার এইগুলো সলভ হচ্ছে, যখনই নন ইউনিফর্ম এক্সেলেশনে চলে যাব আমার ইন্টিগ্রেশন আনতে হবে, ডিফারেন্সিয়েশন আরো করতে হবে। আর যদি কোথাও নন ইউনিফর্মিটি না থাকে, মানে এক্সিলারেশন আছে মানে আমার ভেলোসিটি নন ইউনিফর্ম, যদি নন ইউনিফর্মিটি না থাকে তখন তোমার ক্যালকুলাসের দরকারই হয় না, তখন তুমি নর্মাল অ্যালজেব্রিক ইকুয়েশন দিয়ে করে ফেলতে পারবো। সো ওই ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটিকে ফর্মুলা হিসেবে চিন্তা করো না ফার্স্ট অফ অল। আর যে কোনো মানে পার্টিকেল যে কোনো ইকুয়েশন ফলো করে ট্রাভেল করতে পারে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, তো ওটা সমস্যা না, আমাকে ইকুয়েশন দিয়ে দিবে।
ঠিক আছে, ইন দিস কেসেস আর কি। এনিওয়েজ, সো আমি তাহলে বলতে পারি যে আমার ভেলোসিটি আসতেছে t+20, তাহলে আমার আফটার 3 সেকেন্ড চাইছে না? আর দেখো আমার এখানে ডিরেকশন তো বের করার কোনো ওয়ে নাই, সো আমি ম্যাগনিটিউড নিয়ে কাজ করব। তাহলে আমি আফটার 3 সেকেন্ডস ভেলোসিটিকে v3 বলতে পারি। টি এর জায়গায় কত বসবে? 3+20 বা 23 মিটার পার সেকেন্ড। সো এই একটা অ্যান্সার 23 মিটার পার সেকেন্ড। আর ওইখানে এস ক্যালকুলেট করে যেটা আসবে, 3 স্কোয়ার মানে 9, 9/2 মানে হচ্ছে গিয়ে 4.5 প্লাস 6, তার মানে 64.5 মিটার্স। আমি যদি খুব ভুল করে না থাকি, একটু ক্যালকুলেশন করে তাও মিলাই দেখতে পারো। আমি কি ক্যালকুলেটর একবার টাচ করছি? দিজ আর দ্য টাইপস অফ প্রবলেমস যেগুলো তোমরা ঢাকা ভার্সিটি এবং এবার দেখলাম খুলনা ইউনিভার্সিটি, তোমরা কি দেখেছো? এবার বলেছে খুলনা ইউনিভার্সিটি ওদের অ্যাডমিশন টেস্টে রিটেন অ্যাড করবে। আমি দেখলাম, আই এম নট শিওর, বাট এরকম পাই না, বাট হ্যাঁ, খুলনা ইউনিভার্সিটি ওদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে রিটেন অ্যাড করবে। সো আস্তে আস্তে, হ্যাঁ বইটা শর্ট সিলেবাস না, কিন্তু মেডিকেলের না। হ্যাঁ হ্যাঁ, মেডিকেলটা, হ্যাঁ ম্যাথ করে। কিন্তু আমি ধারণা করে নিচ্ছি, বা আমরা ধারণা করতে পারি উইদিন নেক্সট 2-3 ইয়ার্স, বা তোমরা যখন অ্যাডমিশন টেস্ট দিবা তখন আরো কয়েকটা ইউনিভার্সিটি রিটেনে চলে আসবে, বুঝছো? এবং মানে এমসিকিউ বলো, রিটেন বলো, এসএসসি এইচএসসি বলো, আর অ্যাডমিশন টেস্ট বলো, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কোনো কিছুই লাভ নাই, বুঝছো? সো এখন থেকে যেইটা পড়তেছো খুব ভালো মতো করে, এবং প্লিজ আমার ক্লাসগুলা যেভাবে যা বলি ওভাবে একটু শুনো, ঠিক আছে? যেহেতু ক্লাসগুলো রেকর্ড থাকতেছে, ইউটিউবে থাকবে, 2 বছর পরে মিলাই নিও যে ভাইয়া যেগুলো বলছে সেগুলো সত্যি হয়েছে কিনা। ঠিক আছে, ভেরি সিম্পল। এনিওয়েজ, সো এই অঙ্কটা বুঝতে পারছি সবাই? এই অঙ্কটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কনফিউশন আছে? আমরা তাহলে নেক্সট ম্যাথে মুভ করতে পারি। চমৎকার। তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট যেটা দিবা মঙ্গলবার বা বুধবার পরীক্ষার আগে, ঠিক আছে, মঙ্গলবার অ্যাসাইনমেন্ট তোমাদের মঙ্গলবার, সেখানে ওদের কাছ থেকে শুনে নিও। সো অ্যাসাইনমেন্টে এই অঙ্কগুলো কিন্তু ফ্রেশ করে করে দিবা, ঠিক আছে? মানে ফ্রেশ করে করে দিবা বলতে, যেভাবে তুমি পরীক্ষার খাতায় এই অঙ্কটা আসলে করতা সেইভাবে লিখে আমাকে তুমি অ্যাসাইনমেন্টটা দিবা, ঠিক আছে? আমি ওইখানে তোমাকে ফিডব্যাক দিব, কারণ পরীক্ষা কয়দিন পর আছে, আবার এই এই চ্যাপ্টারগুলো একবার চলে যাচ্ছে। সো এখানের ভুল যদি এখানে ধরায় না দেই, 3-4 মাস পর ভুল ধরায় লাভ নাই ওই ফার্স্ট টার্ম বা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার আগে, ঠিক আছে? আচ্ছা, এনিওয়েজ পরের অঙ্কে যাই। পরের অঙ্কে দেখো, চলো পড়ি কি বলছে। Two particles are moving at 60 degrees. As such, the velocity of one is twice than the other. That means দুইটা পার্টিকেল আছে, তারা মুভ করতেছে, নিজেদের মধ্যে অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি। অ্যান্ড দুইজনের ভেলোসিটি একজনের থেকে আরেকজনের কত? ডাবল। বলছে ফাইন্ড আউট দ্য রিলেটিভ ভেলোসিটি অফ ওয়ান উইথ রেসপেক্ট টু দি আদার। আমার কাছে কোনো কিছু স্পেসিফাই করে বলা নাই কোনটা 1 নাম্বার কোনটা 2 নাম্বার, কার ভেলোসিটি ভি আর কার ভেলোসিটি 2v বলছে। তো আমি আমার ইচ্ছা মতো যে কোনো একজনের রেসপেক্টে আরেকজনের রিলেটিভ ভেলোসিটি বের করে দিলেই হবে। অঙ্কটা তোলার দরকার নাই, আমি তো পিডিএফ দিয়ে দিব, বাট তাও যদি তুলতে চাস সমস্যা নাই। ওকে, এখন আমার প্রথম কাজ কি হবে? গত ক্লাসে বলছিলাম ম্যাথমেটিক্স প্রবলেম সলভের সময় আগে দেখতে হবে কি ইনফরমেশন দেওয়া আছে। এখানে বলা আছে দুইটা পার্টিকেল মুভ করতেছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাই না? তাহলে দেখতে কেমন হইতে পারে সিচুয়েশনটা একটু চিন্তা করার চেষ্টা করি আমরা ফার্স্টে। সো ধরে নিচ্ছি এই হচ্ছে একটা পার্টিকেল যেটা ডানে চলে যেতেছে, মনে করো এটাকে বলো পার্টিকেল 1, ওর ভেলোসিটি বলো v1। আর দ্বিতীয় যে পার্টিকেলটা ওইটাকে মনে করো তুমি বলবা ভেলোসিটি 2 পার্টিকেল, বা পার্টিকেল 2, ওর ভেলোসিটি বলো v2। তুমি ধরে নাও, তো আমার ইচ্ছা আমি বলতেছি যে v1 হচ্ছে v আর v2 হবে 2v। তুমি চাইলে অপোজিটটাও ধরতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন দি অ্যাঙ্গেল বিটুইন দিস টু, এটা কত বলছি আমরা? 60 ডিগ্রিজ। ওকে, ভালো কথা। এখন আমার কাছে বলছে যে ফাইন্ড আউট দ্য রিলেটিভ ভেলোসিটি অফ ওয়ান উইথ রেসপেক্ট টু দি আদার। প্রথম কথা আমাকে বলো, রিলেটিভ ভেলোসিটি বের করতে বলছে, এটা কি স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? কি কোয়ান্টিটি? ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সার যখন বের করবা, শুধু ম্যাগনিটিউড বা শুধু ডিরেকশন বের করলে হবে না, দুইটাই বের করতে হবে। এক্স্যাক্টলি, দুইটাই বের করতে হবে। সিকিউতে এটাই প্রবলেম, তোমাকে যখন প্রশ্ন বলে দিবে তুমি কতটুকু গিয়ে শেষ করবা সেটা তোমাকে বুঝতে হবে। এমসিকিউতে তো শেষ করার কোনো নাই, অঙ্কের উত্তর বের হলেই হয়েছে, তাই না? কিন্তু সিকিউতে এরকম ট্র্যাপ প্রচুর দেওয়া যায়, যেখানে তোমার মনে হবে উত্তর হয়ে গেছে কিন্তু আসলে অর্ধেক অ্যান্সার করে তুমি চলে আসছো, বাকি অর্ধেক করো নাই। এই ব্যাপারগুলো খেয়াল রাখবা কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু আমাকে ভেলোসিটি বের করতে বলছে, আমাকে ম্যাগনিটিউড বের
বের করতে হবে, আমাকে ডিরেকশনও বের করতে হবে। ভেক্টরের ম্যাগনিটিউড ডিরেকশনের জন্য আমাকে অবশ্যই ল অফ প্যারালেলোগ্রামে ফেরত যেতে হবে, এটার কোনো বিকল্প নাই, তাই না? সো আমাকে এখানে ল অফ প্যারালেলোগ্রাম আনতে হবে, শেষ। আর কিসের পার্সপেক্টিভ থেকে আনতে হবে? আমাকে বলছে রিলেটিভ ভেলোসিটির পার্সপেক্টিভ থেকে আনতে হবে। এখন যখন রিলেটিভ ভেলোসিটির কথা আসছে, আমরা রিলেটিভ ভেলোসিটির একটা বিশাল কথা বলছিলাম, মনে আছে? একটা অবজারভার থাকবে, একটা রেফারেন্স অবজেক্ট থাকবে, আমরা একটা ভেক্টর অ্যাডিশন বলছিলাম যে যার রিলেটিভ ভেলোসিটি বের করব তার প্রপার ভেলোসিটি, যার রেসপেক্টে বের করব তার অপোজিট ভেলোসিটি, এই দুইটাকে ভেক্টর অ্যাডিশন করলে আমরা হচ্ছে গিয়ে রিলেটিভ ভেলোসিটি পেয়ে যাবো। So আমি যদি এখন ডিসাইড করি এই ফিগারে 1 নাম্বার যে ভদ্রলোক আছে, সে 1 নাম্বার ভদ্রলোকের রেসপেক্টে, মানে 1 নাম্বার পার্টিকেলটা 2 নাম্বার পার্টিকেলকে যাইতে দেখবে, তাহলে 1 নাম্বার যা দেখবে কার দেখবে? 2 নাম্বারকে দেখবে। 2 নাম্বারের যে ভেলোসিটি দেখবে সেটা রিলেটিভ টু হিমসেলফ। বুঝাইতে পারছি? সো দিস ইজ ওয়াই আমরা বলতে চাই এই কোয়েশ্চেনের সলিউশন কিভাবে করব, দ্য রিলেটিভ ভেলোসিটি অফ টু উইথ রেসপেক্ট টু ওয়ান বের করতে চাই। তাহলে আমার এখানে অবজারভারকে ওয়ান, যার রেসপেক্টিভ হিসাব হবে সে অবজারভার। আমরা অবজারভারের কি অপোজিট ভেলোসিটি নেই না? তাহলে অবজার্ভ মানে ওয়ানের অপোজিটে আমার একটা ভেলোসিটি দেখাইতে হবে, হবে না? আমি কি বলতে পারি এই হচ্ছে কি আমাদের সেই ওয়ানের অপোজিটে ভেলোসিটিটা? এটাকে আমরা বলতে পারি -v1 বলতে পারি। না, v2 কে কেন অপোজিট ধরবো? আমি দেখো আমাকে কি বলছে, আমাকে বলছে দ্য রিলেটিভ ভেলোসিটি অফ ওয়ান উইথ রেসপেক্ট টু দি আদার, তাই না? সো আমি যখন একবার ওয়ানকে ধরে নিচ্ছি তখন তার দুইকে ধরার দরকার না, বাট হ্যাঁ যদি ওভাবে চিন্তা করি যে চেঞ্জ করতে চাও তখন তুমি দুইয়ের থেকেও করতে পারো বা দুইয়েরটা অপোজিট নিতে পারো, বাট আমি চাচ্ছি এই প্রবলেম সলিউশনের জন্য আমরা v1 কে অবজারভার বানাচ্ছি। সো দ্য ক্যালকুলেশন উইল বি উইথ রেসপেক্ট টু v1, এই জন্য v1 এর অপোজিট ভেক্টরটা চলে আসছে। এই v1 এর অপোজিটের সাথে কে অ্যাড হবে? v2 এর প্রপার প্রপার ভেলোসিটি। v2 এর প্রপার ভেলোসিটি মানে আমি বলবো এটাকে v21। v21 মানে দ্য ভেলোসিটি অফ দ্য টু উইথ রেসপেক্ট টু ওয়ান, তাই না? যদি আমরা এই পার্পল ইকুয়েশন ফলো করি তাহলে আমার পার্পল একটা মানে প্যারালেলোগ্রাম কমপ্লিট করতে হবে না? এবং সেই প্যারালেলোগ্রাম কমপ্লিট করার জন্য আমার কি করা লাগবে? আমি বেসিক্যালি কাকে কাকে বিয়োগ করতেছি? প্রার্থনা, আমরা কার কার মধ্যে ভেক্টর অ্যাডিশন করতেছি? আর -v1, v2 এবং -v1 এর মধ্যে অ্যাডিশন করতেছি। এক্স্যাক্টলি। সো আমাকে লেফট হ্যান্ড সাইডে যে প্যারালেলোগ্রামটা হইতে পারে বলে মনে হয় সেটার একটা শেপ আমাকে বুঝাই দিতে হবে, এবং দিস উইল বি দ্য পয়েন্ট যেখান থেকে অ্যাকশন শুরু হয়। কোনটার প্রপার? তাহলে তো আমার যদি দুইটা ভেক্টর প্রপার দিয়ে করি তাহলে তাহলে আমার এই সাদাটা আর ইয়েলোটা, তাহলে আমার ইয়েটা কই যাবে? রেজাল্টেন্ট কোন দিকে যাবে? এদিক দিকে দেখবো আমি ওকে যেতে? মানে ধরো ও যেখানে আছে ও থেকে আরো দূরে দেখবো না কাছে দেখবো? না, কাছে কিভাবে দেখবো? ও তো দূরে চলে যাচ্ছে আমার কাছ থেকে, ইট ইজ মুভিং অ্যাওয়ে ফ্রম। হ্যাঁ, তাহলে তো এই আমি যদি প্যারালেলোগ্রামকে সাপোর্ট করাইতে যাই, ভেক্টর ল অফ অ্যাডিশনকে তো সে লাল রাস্তা দিয়ে অ্যালাউ করে না, ও অ্যালাউ করে এই রোড দিয়ে। দ্যাটস হাউ ইট ওয়ার্কস আর কি, তাই না? ওই জন্য আমাদেরকে অপোজিট ভেক্টরটাকে নিয়ে আসতে হয়। মানে আসলে রিলেটিভ ভেলোসিটির ধারণাটা কি? যদি ও নিজেকে স্থির মনে করতেছে, মাইনাস কেন করতে হচ্ছে? যেই ক্লাসে পড়াইছিলাম বোধহয় তোমরা আসলে অনেকদিন আগে তো, এই জন্যই না ক্লাসগুলা খাতাগুলো একটু রিভিউ করতে হয়। একটু ইয়ার খাতাটা বের করো তো যেখানে আমি বৃষ্টির ছাতা ধরার অঙ্ক করাইছিলাম, ওখানে দেখো কোনো না কোনো জায়গায় আমি অবশ্যই বলছিলাম যে অবজারভার নিজেকে অ্যাট রেস্ট মনে করে, বা এই এক্সাম্পলটাও দিছিলাম যে নিজেকে নবাব বলতেছো তুমি, দ্যাট ইজ ওয়াই তুমি জায়গায় দাঁড়ায় আছো কিন্তু দুনিয়া তোমাকে পিছাই নিয়ে গেছে। মানে মাইনাস কেন করতে হয়? তুমি যখন গাড়িতে বসে আছো, তুমি যখন মুভ করবা তখনই রিলেটিভ ভেলোসিটিটা এক্সপিরিয়েন্স করবা, বিকজ তুমি মুভিং আছো। নর্মালি তুমি যখন যে কোনো কিছু জাজ করতেছো, কোনো কিছু মুভ করতেছে কি করতেছে না জাজ করার জন্য তোমার স্ট্যান্ডার্ড হিসেবে একজনকে অ্যাট রেস্ট লাগে না? সো তুমি যখন নিজেই মুভ করতেছো
তখন তুমি নিজেকে যদি অ্যাট রেস্ট কল্পনা করতে চাও, তাহলে বলতে হবে দুনিয়া মুভ করতেছে কোন দিকে, তোমার অপোজিট দিকে। কারণ তুমি তো গাড়িতে করে এ থেকে বিতে চলে গেছো, বা তুমি বলছো আমি তো জায়গায় দাঁড়ায় আছি। ঠিক আছে ভাই, আপনি ঠিক আছেন। দুনিয়া আসলে পিছাই গেছে, এই জন্য এ থেকে বি, মানে আপনার পায়ের নিচে বি এর মাটি চলে আসছে, এর মাটি সরে গেছে। ব্রেইন ইজ ফলিং পারপেন্ডিকুলারলি, হ্যাঁ এইটা, এই ম্যাথটা করার সময় আমি ওই রিলেটিভ ভেলোসিটির ধারণাটা বুঝাইছিলাম। এবং ওখানে এটা পুরোপুরি ওই যে অবজারভার এই সেই, এবং এটা রিলেটিভ ভেলোসিটি, এটা এটা দুই না না, এটা দুইবার পড়াইছি আমি রিলেটিভ ভেলোসিটি জিনিসটা, একটু মনে করে দেখো। কারণ কি আমি এই দুইবার পুরা টপিকটাই, আমি যদি ইউটিউবে যাই, আমাদের ধরো ভেক্টরের যে ক্লাসগুলো আছে ওখানেও রিলেটিভ ভেলোসিটি পড়ানো আছে, আবার ধরো এটা এখানেও করাইছি। রিলেটিভ ভেলোসিটি দুই জায়গাতেই কভার করে, এখানেও এবং ওখানেও। রিলেটিভ ভেলোসিটিতে মাইনাস করার ধারণাটা এই জন্য আসতে হয়, কারণ যেই ফ্রেম অফ রেফারেন্সটা অবজারভার যে দেখতেছে, সে নিজেকে কি মনে করতেছে, অ্যাট রেস্ট। বাট ও তো অ্যাট রেস্ট না, অ্যাট রেস্ট আছে, ওর একটা ভেলোসিটি আছে না। তাহলে ও একটা ভেলোসিটিতে থেকে নিজেকে জিরো মনে করতেছে। তাহলে ও জিরো কেমনে হয়েছে, ওর যে +20, সে ওইটাকে ওর বাইরে যা চেঞ্জ হইতেছে বলে ও দেখতেছে। কি চেঞ্জ হইতেছে দেখতেছে, গাড়িতে বসে দেখতেছে জানলা দিয়ে গাছপালা চলে যাচ্ছে, রাস্তা চলে যাচ্ছে, বিল্ডিং চলে যাচ্ছে, তাই না? ওর কাছে এই জন্য মনে হচ্ছে ওই দুনিয়া পিছিয়ে যাচ্ছে, আমি বিশে সামনে আগাচ্ছি না, দুনিয়া বিছিয়ে পিছাচ্ছে। দ্যাটস ওয়াই আমার V1 কে নেগেটিভ করতে হয়, মাইনাস করতে হয়। বুঝছো? দেখো, এই যে টপিকগুলো এখন পড়তেছো, তোমার কাছে মনে হইতেছে এটা তো শুধু ভেক্টরের একটা সিম্পল টপিক। এই যে ক্লাসে আজকে ধরো এটা, আমি যদি গ্রুপ খুলি দেখবো যে 20 জন মেম্বার, ক্লাসে আসো মাত্র আজকে 5 জন। তোমরা যে ধরো জিনিসটাকে লাইটলি নিচ্ছ, এইটার, বা আমি যে ধরো তোমাদেরকে গ্রুপে একটা টেক্সট করি, আমি বলি যে ভিডিওটা দেখছো কিনা, এটা করছো কিনা, একটা মানুষও যে রিপ্লাই দাও না, এই প্রত্যেকটার একটা ইম্প্যাক্ট আছে। তুমি যে জিনিসটাকে সিরিয়াসলি নিচ্ছ না, এটার একটা রেকর্ড কিপিং হয়ে যাচ্ছে। So, যখন পরীক্ষা দিবা, এগুলোর প্রত্যেকটা রেজাল্ট, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন ভাই। সো ওই যে পরীক্ষায় গিয়ে যখন দেখবা যে মাথা চুলকাচ্ছি, খুব ইজি জিনিস পারতেছি না, কেন? কারণ রিলেটিভ ভেলোসিটি ভাইয়া দুইবার পড়াইছে, তারপর এখনো রিলেট করতে পারতেছি না। দ্যাটস দ্য মেইন প্রবলেম। বুঝছো? সো এটা আমি আই গেট যে ক্লাসের অনেক পড়া, অনেকগুলো ব্যাচের অনেক পড়া, বাট কিছু করার নাই, সবগুলোই কভার করে ফেলতে হবে। এবং ইফ ইউ আর স্মার্ট এনাফ, এই যুগে টাইম বের করে পড়াটা খুব একটা ডিফিকাল্ট কিছু না, মানে তুমি বের করতে পারবা ইফ ইউ আর স্মার্ট এনাফ। অবশ্যই কোনো না কোনো স্যাক্রিফাইস করতে হবে। তুমি যদি এখন বলো যে না ভাই সারাদিন ঘুরবো এবং পড়বো, মানে দুনিয়াতে দিন তো 24 ঘন্টায়, 48 ঘন্টায় না, ইউ ক্যানট ডু দ্যাট। বুঝতে পারছি? এবং যত তুমি এই পড়া জমাইতেছো, তুমি চিন্তা করে দেখো, তোমার 11 তারিখে বা 12 তারিখ থেকে যে পরীক্ষা শুরু হওয়ার কথা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, প্রতিটা সাবজেক্টে যেই পরিমাণ পড়াশোনা জমে আছে, এগুলো তুমি যদি ক্লিয়ার করে শেষ করতে চাও, নতুন পড়া ধরা বাদ দাও, ওইগুলো যদি ক্লিয়ার করতে চাও, তোমার আজকে থেকে কতদিন সময় লাগবে? আর সময় তো বসে থাকতেছে না। ইটস টাইম টু বি সিরিয়াস। ঠিক আছে? নেক্সট ক্লাসে যে যে আমাকে মঙ্গলবার রাত 12টার মধ্যে অ্যাসাইনমেন্ট দিতে পারবে না, নেক্সট ক্লাস থেকে সে আমার ব্যাচে আসবে না। বাদ। আম সিরিয়াস। নেক্সট ক্লাসে, মানে এমন না যে স্যার শুক্রবার নিয়ে আসতেছি, না, মঙ্গলবার রাত 12টার মধ্যে আমি যে গ্রুপ লিংক দিছি, ওই গ্রুপের মধ্যে সবার পোস্টেড চাই। নিজের নাম ধাম নিয়ে পোস্ট না করতে চাইলে অ্যানোনিমাস পোস্ট করো, একটা ফেক অ্যাকাউন্ট করে পোস্ট করো, আই ডোন্ট কেয়ার। বাট ওখানে আমি পোস্টেড চাই, পাবলিক গ্রুপে আমি পোস্টেড চাই। আমি ওখান থেকে ইভালুয়েশন রেডি করে নিয়ে এসে শুক্রবারে কথাবার্তা বলবো। আর যারা যারা দিবা না, মানে আপাতত পাবলিক করতেছে, কারণ আমি আমার পোর্টালটা এখন আমি ডেভেলপ করতে পারতেছি না, আন্ডার ডেভেলপমেন্ট আছে। পোর্টাল যখন হবে, তখন তোমরা ওই পোর্টালে সাবমিট করবা, গুগল ক্লাসরুমের মতো একটা জাস্ট কোথাও আপলোড করে দিবা। ঠিক আছে? জি স্যার। না, বেসিক্যালি এই পর্যন্ত যতগুলো ক্লাস আমি রেকর্ডেড দিছি, সবগুলা ক্লাসের ক্লাস নোট। গত ক্লাসে বলছিলাম চ্যাপ্টার, রেকর্ডেড ক্লাস তো চ্যাপ্টার 3 থেকেই শুরু হয়েছে। হ্যাঁ, তাহলে শুধু চ্যাপ্টার 3। 3 এর ফার্স্ট লেকচার নাই, তাহলে সেকেন্ড লেকচার থেকে, ওই তো সেকেন্ড লেকচার থেকে। ঠিক আছে? এবং ওইটুকুর মধ্যে, ওই ক্লাস লেকচারের মধ্যে, যেমন যেখানে আমি এভারেজ ভেলোসিটি পড়াইছি, নন ইউনিফর্ম ভেলোসিটির কথা উচ্চারণ করছি, দ্যাট মিনস নন ইউনিফর্ম ভেলোসিটির ডেফিনিশন ওখানে চলে আসছে, লিখবা। গত ক্লাসে তো তোমাদেরকে বলছি, আমি হুমায়রাকে বুঝাই দিছি। লাগলে হুমায়রা তুমি আজকে
যে কোনো একটা সময়ে কি কি করতে হবে এই টাস্ক লিস্টগুলা একটা লিখে গ্রুপে শাউট আউট দিয়ে দিও। টাইম হচ্ছে টিউসডে, কয়টায়? রাত 11:59 PM পর্যন্ত। সিরিয়াসলি, যদি টিউসডেটা ওয়েন্সডে হয়ে যায়, যে ধরো 12টা 1 হয়ে গেছে ওয়েন্সডে, না আই ডোন্ট মানে ইউ হ্যাভ এনাফ টাইম। ঠিক আছে, একটু আমার যদি এখন, কারণ স্ট্রিক্ট হইতে হবে এবং তোমাদের যে সামনে পরীক্ষা চলবে, পরীক্ষার মাঝখানে আমি ক্লাস মিস দিব না, বা আমি তোমাদের ধরো ক্লাস গ্যাপ দিব না, আমি দিতে পারবো না, বিকজ আমার সিলেবাস সিলেবাস শেষ হয় নাই। এক একজনের এক একটা জিনিস কভার করতে হবে। এবং দেখো ভাই, এখানে পড়তে আসছো, আমি কালকেও বলছি, আজকেও বলবো যে এটা বাকি ব্যাচগুলোর মতো না। এখানে আমি ধরো জাস্ট ডে ইন ডে আউট আসবো, পড়াবো, শেষ না। এখন পর্যন্ত সফট মোডে আছি। কাম জানুয়ারি 2025, তোমাদের জন্য ডেইলি এক্সাম রেডি করতেছি আমি। তোমাদের এই কলেজের এক্সামের প্যারাটা শেষ করলে এই ব্যাচে যে আবার ডেইলি এক্সাম শুরু হয়ে যাবে। এবং এতদিন ডেইলি এক্সামে শুধু এমসিকিউ ছিল, এখন থেকে ডেইলি এক্সামে সিকিউ ঢুকাই দিব আমি একটা করে। একটা সিকিউ, ওই তো ক্লাস টাইম আমি এক্সটেন্ড করবো, মানে ক্লাস টাইম ক্লাসের আগে বা পরে ডেইলি এক্সাম তোমাকে দিতে হবে। এখন তুমি ডেইলি এক্সাম ডেইলি দিবা, নাকি দুইটা এক্সাম শনিবারে দিবা, এটা তোমার ইচ্ছা, নাকি সপ্তাহের মধ্যে কোনো একদিন এসে এক্সাম দিয়ে যাবা, তোমার ইচ্ছা। বাট যতগুলো ক্লাস হবে, ততগুলো ক্লাসের কোরেসপন্ডিং একটা করে এক্সাম থাকবে। আবার প্রতি মাসে বা প্রতি চ্যাপ্টার, মানে যখন আমার সোজা কথা, যখন আমার ইচ্ছা হবে যে আজকে আমার এক্সাম নিতে ইচ্ছা হয়েছে, আমি এক্সাম নিয়ে ফেলবো। এরকমও হতে পারে যে আজকে ক্লাসে আসছি, আমার পড়াইতে ইচ্ছা হচ্ছে না, আমার কাছে মনে হয়েছে তোমাদের সামনে পরীক্ষা আছে, 1 মাস পরে পরীক্ষা আছে, কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস আমার এখন টেস্ট করে দেখতে হবে, আমি টেস্ট নেব। বিকজ যত টেস্ট দিবা, তত আমার কাছে ডেটা আসবে যে ও এটা পারে, ওইটা পারে না, তখন আমি তোমাদের পার্সোনালাইজ অ্যাটেনশন দিতে পারবো, তাছাড়া না। আচ্ছা, আসো, যেটা বলতেছিলাম, পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথ কি, এই ম্যাথই তো শেষ করি নাই, কি বলছি? টু পার্টিকলস আর মুভিং। আচ্ছা, আমরা আসলে রিলেটিভ ভেলোসিটি বের করতে চাচ্ছিলাম। সো রিলেটিভ ভেলোসিটি বের করার জন্য আমাকে বেসিক্যালি এই যে ব্লু লাইন যেটা আছে, ব্লু তো না, টিল কালারের যে লাইনটা আছে, এই লাইনটা মানে লেন্থ আর অ্যাঙ্গেলটা বের করতে হবে। দ্যাট ইজ দ্যাট ভেলোসিটির ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বের করতে হবে, তাই না? এখন আমি যেহেতু বলে নিয়েছি যে V1 এর ভ্যালু কত জানি, V2 এর ভ্যালু কত জানি, আমি কি সিম্পলি ওই যে V21 এর জন্য √V1² প্লাস V2² মাইনাস 2V1 V2 কজ আলফা বলতে পারি না? যেখানে আলফা 60 ডিগ্রি হচ্ছে এই কোণটা, এই অ্যাঙ্গেলটা। এটা আমি ওই দিন ক্লাসে দেখাই দিয়েছিলাম কিভাবে হয়। সো জাস্ট ভ্যালুগুলো ইনপুট করে দিব, V1 এবং V2 জায়গায় 2V এবং V ইনপুট বসাই দিব। আমি তাহলে ওর ভেলোসিটির একটা ভ্যালু পাবো। যে লেটস সে আমি ধরে নিয়েছি প্রথমটার ভেলোসিটি V, তাহলে সেকেন্ডটার ভেলোসিটি কত? 2V। এখন ক্যালকুলেশন করলে আমি √2V, √3V বা 1 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং V পাবো না? তখন আমি অ্যান্সার এটাই বলবো যে এত টাইমস দ্য ভেলোসিটি অফ এনি ওয়ান অফ এম। বুঝছো না? ওভাবে করে বা V বলে দিলেও হবে অ্যান্সারে, সমস্যা নাই। আর যদি আমাকে এখন এখান থেকে অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে হয়, তাহলে কি করব? অ্যাঙ্গেলটা একটু ক্যালকুলেট করে দাও তো আমাকে, মানে দ্য ডিরেকশন অফ দ্য রিলেটিভ ভেলোসিটি। প্রতিভা, পারবি? হুমায়রা, পারবি? দেন দেখা। প্রার্থনা, হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ দ্য রিলেটিভ ভেলোসিটি? ম্যাগনিটিউড আমি বলে দিচ্ছি, অ্যান্সার যদি ক্যালকুলেশন করো, ভ্যালু বসাও, তাহলে আসবে √3V। করে দেখাও। হুম, তো ধরা আছে, দরকার নাই, খাতায় করো।
ও বলে দিবে কিভাবে কি করতে হবে। আমি খাতায় যদি এই সেম লেকচারটা আমার খাতায় আবার খোলা লাগবে, আমি সব এক খাতায় লিখেছি। এখন ইদার ট্রান্সফার করা লাগবে, দেখো তুমি ফ্রেশ কপি আমাকে তুমি কিভাবে করবা ম্যানেজ, আমি জাস্ট যা দেখতে চাই যে জিনিসপত্রগুলো আমি যেভাবে ডেলিভার করতে চাইছি তুমি সেভাবে নিতে পারছো কিনা। এখন তুমি কিভাবে এটাকে ম্যানেজ করবা দ্যাটস আপ টু ইউ। তুমি চাইলে এগুলোকে ধরো A4 শিটেও লিখতে পারো। ওকে, শুনো, A4 শিট মেইনটেইন তোমাকে আলটিমেটলি করতে হবে, ওই স্কুলের গন্ধ ছাড়তে হবে একটু, এখন স্কুলে নাই যে সবকিছু খাতা। শুনো, তোমরা কি ওই A4 ক্যারি করার জন্য যে ফাইল পাওয়া যায় দেখো নাই? ওকে ঠিক আছে, আজকে লাইব্রেরিতে যাবা, লাইব্রেরিতে গিয়ে বলবা যে A4 সাইজের কাগজ অ্যাসাইনমেন্ট ক্যারি করার জন্য যে ফাইল থাকে সে ফাইল দিতে। ওই ফাইলগুলো এরকম টাইপের হয়, পাঞ্চ করে রাখা যায় জিনিসপত্রগুলো, লাগলে সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ ওইগুলা নিয়ে ঘুরো, অথবা এনক্লোজ করে রাখা যায়, খুলে রাখাও যায়, যেভাবে তোমার ইচ্ছা, ঠিক আছে। সো ওইভাবেও ম্যানেজ করতে পারো, কারণ এতগুলোর খাতা তুমি মেনটেন করতে পারবা না। আর যখন তোমার পরীক্ষা, এখন যদি অতটুকু কেয়ারলেস হও তাহলে তো কিছু করার নাই। V1 V2 কেন থাকতেছে? তুই কি কোয়েশ্চেনটা পড়ছিস একবারও? আমাকে একটু বল। এখানে বলা আছে টু পার্টিকেলস মুভিং উইথ দ্য ভেলোসিটি ওয়ান ইজ টুয়াইস দ্যান দি আদার। আমি লিখে দিছি V1 ইকুয়ালস টু V2 ইকুয়ালস টু। তাহলে ভি কি কাটাকাটি যাইতেছে না উপরে? তুই যে এতক্ষণ ধরে আমাকে 10টা মিনিট ধরে কোয়েশ্চেন করছস ভি এর মান দেওয়া আছে কি নাই। দিস ইজ হোয়াট আই এম টকিং অ্যাবাউট। আমাদের ব্রেনে দুর্ভাগ্য জায়গা গেছে সবার। এখন আমি সিম্পলি বলে এটার ডিরেকশনটা 90 ডিগ্রি কেমনে হবে? আমি বলছি V21 রেজাল্টেন্ট কত আসছে? √3। দেখতেছি একটা 2 আর একটা 1, 2 আর 1 থেকে যদি রেজাল্টেন্ট √3 আসে, এটা কি পিথাগোরাসের ট্রায়াঙ্গেল না? √2। আমি কি বুঝাতে পারছি? সবসময় যে সবকিছু আমাকে একদম ফর্মুলা দিয়ে করে আসতে হবে তা তো না, একটু তো মাথা খাটানো যায়। যেটা বলছি যে চিন্তা কর, এই জিনিসপত্রগুলোই MCQ-তে কাউকে। জি, আমার বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, না না, রুটিন এখন রেডি হয়নি, আমি ওদেরকে ওটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, কি জানি বলতেছিলাম? পিথাগোরাসের ফর্মুলা বলতেছিলাম না? পিথাগোরাসের পিথাগোরাস যে অ্যাপ্লাই করা লাগবে ওটা বলছি, পিথাগোরাস দিয়েও মানে বেসিক্যালি আমি রেজাল্টেন্ট গুলোকে নিয়ে চিন্তা করে বলতে পারি যে, মানে একটা অ্যাজাম্পশন করে ফেলতে পারি। আর যদি অ্যাজাম্পশন করতে না পারি, তাহলে ধরো না যে কোনো একজনের, ধরো V2 এর সাথে অ্যাঙ্গেল করবে, এই অ্যাঙ্গেলটাকে বলবো আমি থিটা, কথার কথা। তাহলে আমি কি বলবো এখানে? ট্যান থিটা। আমি বের করতে চাই, যার সাথে অ্যাঙ্গেল হয় সে বেইজ হয়ে যায় না? তাহলে থিটা যেহেতু V2 এর সাথে হয়েছে, বেইজ কে হবে? বেইজে কে যাবে? মাত্র বললাম যার সাথে অ্যাঙ্গেল সে বেইজ। যদি থিটা V2 এর সাথে হয় তাহলে V2 কোথায় যাবে? নিচে, বেইজে। তাহলে V1 cos 120 উপরে প্লাস V1, সরি কস বলে, উপরে তো যাবে সাইন। দেখেছো, আমারও চিন্তা শক্তি লোপ পাচ্ছে। আর নিচে cos 120, 120 কেন বলো এবার? না, 60 + 90 না, 120 এই কারণে, কারণ আমি যে ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করব সেই ট্রায়াঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেলটা আসলে এইটা। ওফ, চমৎকার অ্যাঙ্গেল হয়েছে। তার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে এইটা। বা ট্রায়াঙ্গেল, আমরা যে প্যারালেলোগ্রাম নিয়ে কাজ করবো সেখানে অ্যাকচুয়াল অ্যাঙ্গেল কি এটা না? এই অ্যাঙ্গেলের ভ্যালু কত? সব ভুলে খেয়ে বসে আছি। সো এবার যদি আমি হচ্ছে কি উপরে ভি বসাই, সাইন 120-এর মান কত একটু দেখো কেউ? √3/2 হওয়া উচিত। সাইন 120 হচ্ছে বোধ হয় √3/2, তাই না? ওকে। আর V2 এর মান কত কত? 2V প্লাস V1 মানে হচ্ছে V ইন্টু -½ তাই না? V ইন্টু √3/2 -½ না? ওকে,
ওকে, এখানে তারপর পরে সো আফটার, ওকে। এখন তাহলে কি করতে হবে আমাকে? উপরে √3 v/2। উফ, চমৎকার! এখানে আবার এরকম, এখানে আবার এরকম। দাঁড়াও, কত হয়েছে ওখানে? √3 v/2, নিচে ছিল 2v মাইনাস v/2, তাই ছিল না? তাহলে নিচে আসতেছে আমার কত আবার? 4v মাইনাস v/2, এরকম কিছু একটা আসতেছে। উপরে √3/2v থাকতেছে, তাই না? এরকম কিছু একটা আসতেছে। কিছু একটা জায়গায় আমি কিছু একটা গন্ডগোল পাকাইছি, বিকজ দিস ইজ নট হাউ ইট শুড বি। আমি একটু রিক্যাপ করি, ঠিক আছে? এই যে ক্লাসের মাঝখানে এসে আপু কোয়েশ্চেনটা করলো, আমার তাল হারাই গেল, আর তোদের উপর তেমনি চিল্লাইতেছিলাম। চল আবার যাই। আমরা কি লিখছি? ভি সাইন মানে v1 sin 120, তাই না? তাহলে আমাদের জন্য ভি, আরে ভি সাইন 120 মানে √3/2, ঠিক আছে? আর নিচে কত আছে? 2v, তাই না? মাইনাস ভি ইন্টু মাইনাস হাফ, মানে কি তো v/2 না? ওকে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আমি যদি বাম পাশ থেকে হাফ কমন নিয়ে ফেলি, বাম পাশ থেকে যদি হাফ না, সরি, নিচ থেকে হাফ কমন নিয়ে ফেলি, লেটস সে কথার কথা, তাইলে হুম, তাও ঠিক। ওয়েট, হাফ যদি কমন নেই তাহলে এখানে কত আসে? কোথায় টু টু করে কাটা যায় বলো তো? আমি এত একটা সিম্পল ক্যালকুলেশন নিয়ে এত আটকায় আছি কেন, আমি আসলে বুঝতেছি না। আমার এখন পুরাই আমার মেন্টাল ব্লক আসছে, হ্যাঁ। 3v, কিন্তু ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ইয়েস, 1/√3 থাকে। তাহলে দেখো তো, তাহলে আসলে আমি যেটা বলছি সেটাও তো ঠিক না। 90 ডিগ্রিতে হবে না। tan ইনভার্স 1/√3 মানে কত? থার্টি ডিগ্রি। তাহলে থিটা ইকুয়ালস 30 ডিগ্রি। কার সাথে? 2v এর সাথে, মানে 2v ভেলোসিটিতে যে আছে তার সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রিলেটিভ ভেলোসিটিটাকে বেঁকে যেতে দেখবো। আর কত ভ্যালুতে? √3v ভ্যালুতে। বুঝতে পারছি? দেখছো, একটা সিম্পল কোয়েশ্চেন, এটা আমি পর্যন্ত প্যাচ খেয়ে গেছি প্র্যাকটিস না করতে করতে এই অবস্থা। যাই হোক, পরবর্তী ম্যাথে আসি, আসো। A person moves with an average velocity of 24 kilometers per hour and reaches halfway towards his destination. If he must complete his journey with an average velocity of 32 kilometers per hour, then what needs to be his velocity for the rest of his path? আমরা অ্যাজিউম করে নিতে পারি যেই লোকের কথা বলা হইতেছে সেই লোকের জন্য টোটাল পাথ দেখতে এইরকম। এত ছোট জিনিসপত্র তো আসলে হইলো না, হইলো? ওকে, সো এই হচ্ছে গিয়ে আমাদের জন্য পাথ, এই টোটাল ডিস্টেন্সটা এক্স, রাইট? টোটাল টাইম কতটুকু আমরা
জানি না। হুম আমার এখানে ওর মাস্ট কোনটা করতে হবে? হি মাস্ট কমপ্লিট হিজ জার্নি উইথ অ্যান এভারেজ ভেলোসিটি অফ 32 কিলোমিটার পার আওয়ার। আমি কি বলতে পারি দ্যাট মিনস বার ভি ইকুয়ালস টু 32 কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে পারি, নাও নিয়ে যেতে পারি? আপাতত না নেই, লাগলে একবার লাস্টে নিব, ঠিক আছে? এই 32 কে আমি x/t দিয়ে ডিভাইড করতেছি, রাইট? এটা হচ্ছে আমার বানাইতে হবে। ওকে, এখন আমি এই এক্স কে সমান দুইটা পার্টে ভাগ করতেছি। প্রথম যে x/2 রাস্তা আছে তার জন্য এক কাহিনী, পরের যে x/2 রাস্তা আছে তার জন্য টোটালি ডিফারেন্ট কাহিনী। প্রথম যে x/2 রাস্তা আছে তার জন্য এই ভদ্রলোক কত রাস্তায় কতটুকু ভেলোসিটি নিয়ে গেছে? 24। প্রথম এক্স এই যে বলছে 24 কিলোমিটার পার আওয়ার নিয়ে গেছে, তাই না? আমি সরি, আমি কি বলতে পারি যে এই টোটাল টাইমটি ক্রস করার জন্য তার T1 প্রথম পোর্শনের জন্য যদি T1 প্রথম পোর্শন সময়ে যদি x/2 ডিস্টেন্স ক্রস করে থাকে, তাহলে এইটুকু জায়গার জন্য তার যে ভেলোসিটি বা এভারেজ ভেলোসিটি আসবে সেটা আসবে বেসিক্যালি কত বলতো? 24 ইজ ইকুয়ালস টু x/2 ডিভাইডেড বাই T1, এরকম কিছু একটা আসবে না? এরকম করে সিমিলারলি আমার দ্বিতীয় যে x/2 আছে ওইটুকুর জন্য আমার ধরো T2 সেকেন্ডস টাইম লাগবে, কথার কথা ধরে নিলাম আমরা, ঠিক আছে? তাহলে ওইটুকুর জন্য আমার যে ভেলোসিটি v2 সেটা আমি বের করতে চাই বা v প্রাইম বের করতে চাই, আমি জানি না কত। এটাকে আমি বলবো আবারও কত? x/2 ডিভাইডেড বাই T1, তাই বলবো না? এখন আলটিমেটলি আমরা জানি বার ভি ইজ ইকুয়ালস টু টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই, রাইট? এখন টোটাল ডিসপ্লেসমেন্টকে কি আমি x/2 প্লাস x/2 এভাবে ভাগ করতে পারি, আর টোটাল টাইমকে আমি T1 প্লাস T2 এভাবে ভাগ করতে পারি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এখন একটা জিনিস দেখো, এই যে x/2 ইন্টু T1 আমি যদি এখানে ট্রান্সফার করে দিই তাহলে x/2 ইকুয়ালস টু 24 ইন্টু T1 বলা যায়। সিমিলারলি এখানে আমার কত আসবে? এই v2 ইন্টু T1, সরি v2 ইন্টু T2 বলা যায়। এখানে আমি যদি করি, ক্যালকুলেশনটা করি, তো তারপর আমি জাস্ট সিম্পলি কি করব? আচ্ছা আমার তো এখানে ওকে, সো বার ভি এটার জায়গায় আমি কত ভ্যালু চাচ্ছি? 32। প্রথম x/2 এর জায়গায় আমি 24 ইন্টু T1 চাইতেছি, রাইট? প্লাস দ্বিতীয়টার জন্য আমি ভি প্রাইম বা v2 যেটাই বলছি সেটা ইন্টু T2 বলতেছি, নিচে আমার T1 প্লাস T2 আসছে। এরকম কোন একটা ক্যালকুলেশন? এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না। এখন আমার এই ইকুয়েশনের মধ্যে প্রবলেমটা হচ্ছে আমার দুইটা আননোন, একটা হচ্ছে T1 আর একটা হচ্ছে T2, কারেক্ট? দুইটা আননোন, আবার ভি প্রাইম নিজেও তো একটা অজানা রাশি, অজানা রাশি না? আমি কি এতগুলো অজানা রাশির জন্য তো সলভ করতে পারবো না? পারবো না। সো আমাকে এখানে অজানা রাশি কি করে আসতে হবে? কমায় নিয়ে আসতে হবে। অজানা রাশি যদি কমায় নিয়ে আসতে চাই, আমার T1 কে T2 দিয়ে যদি আমি এক্সপ্রেস করতে পারি তাহলে আমার জন্য কোনো সমস্যা নাই। এখন একটা জিনিস দেখো, শুরুতে বলছিলাম যে আমার যে টোটাল যে পাথটা আছে সেইটুকুর জন্য এক্স আর টি এই দুইটা হচ্ছে আমার জন্য ভ্যারিয়েবল, তাই না? আমি যদি এখন এইভাবে চিন্তা করি যে আমার এই T1 ইকুয়ালস টু আসলে আমার মানে T1 যে টাইমটুকু লাগছে, এই T1 টাইমটুকু কতটুকু লাগছে আমার দেখো তো ভাইয়া। আমি যদি এই ক্যালকুলেশন থেকে বের করে নিয়ে আসি, T1 চলে আসতেছে হচ্ছে x/48। আমি বলতে পারি প্রথম যেই x/2 আছে এইটুকু যাইতে আমার x/48 টাইম লাগছে, টোটালটুকু যাইতে ধরে নিছি আমার টি লাগছে, এইটুকু যাইতে আমার x/48 লাগছে, তাহলে বাকিটুকু রাস্তা যাইতে কতটুকু টাইম লাগছে ক্যালকুলেট করতে পারবো না? টি মাইনাস x/48 বলা যায়। আবার তুমি এই টি এর জায়গায় দেখো, এই টি এর জায়গায় টি এখানে নিয়ে আসো, টি এর জায়গায় x/32 বলতে পারো না? সো টি এর জায়গায় তুমি x/32 বলো মাইনাস x/48 বলো, এইটাই কি তোমার জন্য T2 না? আমি কি বুঝাইতে পারছি? তো তুমি যদি সেই ভ্যালুটা এই যে T1 T2 এগুলো যদি এখানে রিপ্লেস করে দাও, তুমি দেখবা ভি প্রাইমের ভ্যালু চলে আসবে, চলে আসবে। এখন একটা জিনিস দেখো, এটাকে খুব কমপ্লিকেটেড একটা রাস্তা লাগলো না মোটামুটি?
আমি তোমাদেরকে একটা সূত্র পড়াবার একটা ফার্স্ট ওই এভারেজ ভেলোসিটির কেস দেখাইছিলাম, মনে আছে? যেখানে এক্স এ থেকে বি আর বি থেকে সি ডিস্টেন্স যদি একই থাকে, তাহলে এভারেজ ভেলোসিটি বার ভি ইকুয়ালস টু 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2, এরকম একটা ফর্মুলা ছিল। যদি মনে না থাকে তাহলে আমি সেই ক্লাসে যাই। এটা প্রবাবলি আমার 20 তারিখের ক্লাস। এখানে কি এভারেজ ভেলোসিটি পড়েছিলাম? না, এখানে এভারেজ ভেলোসিটি পড়ে নাই। তাহলে 20 তারিখে না, 21 তারিখের ক্লাস। 21 তারিখের ক্লাস, এই দেখছো এভারেজ ভেলোসিটি পড়েছেন, এই যে এই কেসটা দেখছো। এই কেসটাই যদি আমি এখানে অ্যাপ্লাই করে দেই, লিখে দেই, তাহলে দেখো আমার কাছে এই বার ভি কত চাইছে? 32। আমার কাছে বলছে 2 × একটা ভেলোসিটি কত? 24। আর একটা কত জানি না, 24 প্লাস এইটা বলা যায়। তাহলে এই জায়গা থেকে একবারে ক্যালকুলেশন করে ভি এর ভ্যালুটা বলে ফেলা যায় না, এতগুলো কমপ্লিকেটেড লাইন না করে? কারণ কেস তো সেম, এখানে x/2 পথকে অর্ধেক করছি, ডিফারেন্ট ডিফারেন্ট টাইম নিছি। আরেক জায়গায় আমরা টাইমকে অর্ধেক করছিলাম, ডিফারেন্ট ডিফারেন্ট পাথ সিলেক্ট করছিলাম, মনে আছে? সো মানে যেভাবে তোমার জন্য সুবিধা মনে হয় তুমি সেভাবে অঙ্কটা করবা। ক্লিয়ার? মানে শুধু শুধু পেঁচানোর দরকার নাই, যদি চাও তুমি প্রিভিয়াস ওয়েতেও করতে পারো, বাট ইটস আপ টু ইউ আলটিমেটলি আর কি। ওকে, নাইস। পরবর্তী ম্যাথ। এই ম্যাথটা আমি তোমাদেরকে এখন না করে দিই, এই ম্যাথটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিব। এটা, তারপরেরটা, এবং তারপরেরটা, এবং তারপরেরটা, 4টা ম্যাথ। ওকে, দেখা যাক, ট্রাই করে দেখো, না পারলে তো আমি আসি। ঠিক আছে, এবং আজকের ক্লাস যেহেতু এখানে শেষ করে দিচ্ছি, আমার